আজ আমরা স্বাধীন ভারতে বাস করছি ঠিকই, কিন্তু এই স্বাধীনতা যে কত প্রাণের বিনিময়ে এসেছিল সেসব খবর কি আমরা রেখেছি? আমরা ততটুকুই জানি যতটুকু বিপুল জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই জনপ্রিয় বহুল প্রচলিত গল্পগুলোর আড়ালে রয়ে গেছে আরও বহু রক্তক্ষয়ী কাহিনী। আপনাদের কি মনে হয় যে সেগুলো আমাদের সবার জানা উচিত নয়? আমাদের আগামী প্রজন্মের জানা উচিত নয়? বর্তমানে শর্টস আর ওই রিলসের যুগে বুঁদ হয়ে থাকা এই প্রজন্ম সেই খোঁজ কি আদৌ রাখে? জানেন কি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন এক গণবিদ্রোহের কথা যা ওই 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের একেবারে ভিত কাঁপিয়ে দিয়েছিল। জানেন কি, হাজার হাজার আদিবাসী নারী পুরুষ নিজেদের জমি, মর্যাদা এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একযোগে অস্ত্র তুলে নিয়েছিলেন। তাহলে কেন এই বিদ্রোহের ইতিহাস আজও আমাদের অনেকের কাছেই প্রায় অজানা? কেন মূলধারার ইতিহাস চর্চায় এই অধ্যায় ততটা গুরুত্ব পায় না? কারা ছিলেন সিধু কানহু? কি ছিল হুলের প্রকৃত অর্থ? কেন 1855 সালের এই বিদ্রোহকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সর্ববৃহৎ গণ আন্দোলনগুলোর অন্যতম বলে মনে করা হয়? আর কেন প্রতি বছর 30শে জুন হুল দিবস পালন করা হয়? এই দিনটি কি শুধুমাত্র একটি স্মরণ দিবস, নাকি এটি শোষণ, বঞ্চনা এবং ঔপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে আদিবাসী সমাজের আত্মমর্যাদা, ঐক্য এবং সংগ্রামের এক অমর গাথা? জল, জঙ্গল, জমির লড়াইয়ে 1855 থেকে 2026 কতটা বদলেছে ওই আদিবাসীদের অধিকার? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতি বছর 30শে জুন এলেই ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় ফিরে আসে। তবে মনে রাখতে হবে, এই দিনটি শুধু একটি স্মরণ দিবস নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন এক অধ্যায় যা বহু বছর মূলধারার ইতিহাস চর্চায় যথাযথভাবে গুরুত্ব পায়নি। একথা হয়তো অনেকেই জানেন যে 1855 সালের 30শে জুন সাঁওতাল জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ ব্রিটিশ শাসন, জমিদারি শোষণ এবং মহাজনী অত্যাচারের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহের সূচনা করেছিলেন সেটি ইতিহাসে সাঁওতাল হুল নামে পরিচিত। হুল শব্দের অর্থ জানেন কি? হুল শব্দের অর্থটি হলো বিদ্রোহ বা বিপ্লব। দেখুন, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বললে অধিকাংশ ক্ষেত্রেই ওই 1857 সালের সিপাহী বিদ্রোহকেই প্রথম বৃহৎ বিদ্রোহ হিসেবেই তুলে ধরা হয়। কিন্তু তারও 2 বছর আগে এই সাঁওতাল সমাজ ব্রিটিশ শাসনের ভিত একেবারে কাঁপিয়ে দিয়েছিল। সে কথা আজও কিন্তু সর্বস্তরে সেভাবে সমাদৃত হয় না। আজকের বর্তমান প্রজন্ম হয়তো অনেকেই জানেই না এই বিদ্রোহের ইতিহাস। সালটা ছিল 1793। সেই সময় লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু করার পর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মতন সাঁওতালদের বসবাসকারী দামিনোকো এলাকাতেও ব্রিটিশদের নতুন রাজস্ব ব্যবস্থা কার্যকর হয়। আর এই ব্যবস্থায় জমির ওপর করের পরিমাণ বেড়ে যায় এবং সেই কর আদায়ের দায়িত্ব দেওয়া হয় আবার জমিদারদের হাতে। ফলে সাঁওতালদের ঐতিহ্যগত জমির অধিকার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর সেই সুযোগে দিকু নামে পরিচিত বহিরাগত জমিদার, মহাজন এবং ব্যবসায়ীরা ওই সাঁওতালদের নানাভাবে শোষণ করতে শুরু করে। অল্প টাকার ঋণ দিয়ে তাদের অত্যন্ত বেশি সুদ দিতে বাধ্য করা হতো। অধিকাংশ সাঁওতাল নিরক্ষর হওয়ার কারণে হিসেবের কারচুপি করে তাদের ঋণের বোঝা ক্রমশ বাড়িয়ে দেওয়া হতো। ঋণ শোধ করতে না পারলে তাদের পৈতৃক জমি, ফসল, গবাদি পশু, এমনকি বসত ভিটেটাও কেড়ে নেওয়া হতো। অনেককে ঋণের দায়ে নামমাত্র মজুরিতে বা বিনা মজুরিতেই ওই মহাজন আর জমিদারদের জন্য কাজ করে যেতে বাধ্য করা হতো, যা কার্যত দাসত্বের শামিলই ছিল। শুধু তাই নয়, অর্থনৈতিক শোষণ শুধু নয়, সেই সময় সাঁওতালদের সামাজিক জীবনও নিরাপদ ছিল না। ব্রিটিশ প্রশাসনের কিছু কর্মচারী, সৈন্য এবং জমিদার মহাজনদের লেঠেল বাহিনী প্রায় ওই সাঁওতালদের ওপর অত্যাচার চালাত। বিশেষ করে সাঁওতাল নারীরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতেন।
অন্যায়ভাবে মারধর, অপমান, ভয়, ভীতি প্রদর্শন এবং নারীদের প্রতি দুর্ব্যবহার সাঁওতাল সমাজের আত্মসম্মানে গভীর আঘাত এনেছিল। কিন্তু ওই যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়। বছরের পর বছর ধরে জমি হারানো, ঋণের বোঝা, দাসত্ব, অত্যাচার এবং অপমান সহ্য করার পর সাঁওতালদের মধ্যেও ক্ষোভ চরমে পৌঁছেছিল। অবশেষে নিজেদের জমি, সম্মান এবং স্বাধীনতা রক্ষার সংকল্প নিয়ে তারা ব্রিটিশ শাসন, জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে সংগঠিত সশস্ত্র আন্দোলনের পথে হাঁটে। 1855 সালের 30 জুন ভোগনাডিহি গ্রামের মহাসমাবেশ থেকে সশস্ত্র সংগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। সিধু এবং কানু মুর্মু ঘোষণা করেন যে অত্যাচারী দিকু বা বহিরাগত এবং ব্রিটিশদের তাড়িয়ে তারা একটি স্বাধীন সাঁওতাল রাজ্য বা নিজস্ব শাসন প্রতিষ্ঠা করবেন। আর এই বার্তা আদিবাসীদের ঐতিহ্যবাহী যোগাযোগ মাধ্যম ধারওয়াকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ধারওয়াক শব্দের আক্ষরিক অর্থ হলো শাল গাছের ডাল বা পাতা। একটি তাজা শাল গাছের পাতা বা ডালকে বিশেষ কায়দায় মুড়ে বা গিট দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে পাঠানো হতো। এই বিশেষ প্রতীকটি দেখার সঙ্গে সঙ্গেই সাঁওতালরা বুঝে যেতেন যে সমাজের ওপর বড় কোনো সংকট এসেছে এবং যুদ্ধের ডাক দেওয়া হয়েছে। আসলে তৎকালীন সময় চিঠিপত্র বা ডাক যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। তাই নিজেদের পরিকল্পনা গোপন রাখতে সাঁওতালরাই সম্পূর্ণ দেশীয় এবং প্রাকৃতিক প্রতীকটি বেছে নিয়েছিল, যা ওই ব্রিটিশ গোয়েন্দারা কোনোদিনই ধরতে পারেনি। আর এই ধারওয়াকের মাধ্যমেই মাত্র কয়েকদিনের মধ্যেই রাজমহল পাহাড় এবং বীরভূমের বিস্তীর্ণ বনাঞ্চলের প্রায় 400টি গ্রামের হাজার হাজার মানুষের কাছে বিদ্রোহের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছিল। আসলে ওই ধারওয়াক ছিল সাঁওতালদের ঐক্য, প্রতিরোধ এবং বিপ্লবের এক ঐতিহাসিক প্রতীক, যার ডাক শুনে 1855 সালের 30 জুন ভোগনাডি গ্রামের 10,000-এরও বেশি আদিবাসী তীর ধনুক হাতে সমবেত হয়েছিলেন। আর সেই সশস্ত্র বিদ্রোহের নেতৃত্বই দিয়েছিলেন সিধু মুর্মু আর কানহু মুর্মু। তাদের সঙ্গে ছিলেন দুই ভাই চাঁদ মুর্মু এবং ভৈরব মুর্মু। পাশাপাশি দুই বীরঙ্গনার কথা না বললেই নয়, তারা হলেন ফুলো মুর্মু এবং ঝানো মুর্মু। তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ এবং ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা যেভাবে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তা না জানাটা আমাদের অজ্ঞতা নয়, অপরাধও বটে। সব মিলিয়ে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল শুধু ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং একটি শোষণমুক্ত সমাজ গঠন করা। সাঁওতালরা বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা তাদের অধিকার। তীর, ধনুক, কুঠার, বল্লমের মতন সাধারণ অস্ত্র নিয়েই তারা ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীর সামনে এই সংগ্রাম ছিল অসম। তবু সাহস, আত্মত্যাগ এবং সংগঠনের শক্তিতে সাঁওতালরা দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বিপদ বুঝে ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করতে ব্যাপক সামরিক অভিযান চালায়। হাজার হাজার সাঁওতাল নিহত হন। সিধু এবং কানুকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বহু গ্রাম ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু শেষমেশ ব্রিটিশ প্রশাসনও বুঝতে পারে এই জনগোষ্ঠীর ক্ষোভ উপেক্ষা করলে শাসন চালানোটাই কঠিন হবে। শাসন টিকিয়ে রাখতে এবং ভবিষ্যতে এমন বড় বিদ্রোহ রুখে দিতে তারা ওই সাঁওতালদের বেশ কিছু দাবি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়। প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তন আনে তারা। সাঁওতাল পরগনা জেলা গঠন হয়। সাঁওতাল পরগনাকে একটি বিশেষ মর্যাদা দিয়ে নন রেগুলেশন জেলা হিসেবে ঘোষণা করা হয়। এর অর্থ ছিল ব্রিটিশ ভারতের সাধারণ দেওয়ানি এবং ফৌজদারি আইনগুলো এই অঞ্চলের উপর সরাসরি প্রযোজ্য হবে না। আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতির কথা মাথায় রেখেই এখানকার জন্য সম্পূর্ণ আলাদা এবং সহজ শাসন বিধি তৈরি করা হয়, যাতে বহিরাগতরা সহজেই তাদের ওপর আইনি শোষণ চালাতে না পারে। পাশাপাশি তৎকালীন ভাগলপুরের কমিশনার জর্জ ইউনের নাম অনুসারে 1856 সালেই সাঁওতাল পরগনায় একটি নতুন পুলিশি এবং বিচার ব্যবস্থা চালু করা। এই নিয়মের অধীনে সাঁওতাল সমাজের ঐতিহ্যবাহী মাঝি পরগনাইট
শাসন ব্যবস্থাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও সাঁওতালদের জমি রক্ষার উদ্দেশ্যে সাঁওতাল পরগনা টেন্যান্সি অ্যাক্ট 1876 প্রণয়ন করা হয়। এই ঐতিহাসিক আইনের মূল কথাই ছিল কোনো আদিবাসী বা বহিরাগত ব্যক্তি কোনো সাঁওতালের জমি কিনতে, কাটতে বা হস্তান্তর করতে পারবে না। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সাঁওতালদের এই সশস্ত্র প্রতিরোধ ভারতের মূলধারার স্বাধীনতা সংগ্রামীদের চোখ খুলে দিয়েছিল। এর ঠিক 2 বছর পর 1857 সালে যখন সমগ্র ভারত জুড়ে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের আগুন জ্বলে ওঠে, তখন সিধু কানুদের এই গেরিলা যুদ্ধ কৌশল এবং আপোষহীন লড়াই ভারতীয় বিপ্লবীদের গভীরভাবেই অনুপ্রাণিত করেছিল। ব্রিটিশ রাজের অপরাজেয় ক্ষমতার অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল এই সাঁওতাল হুল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জল, জঙ্গল, জমির লড়াইয়ে সেই 1855 থেকে 2026 কতটা বদলেছে ওই আদিবাসীদের অধিকার? বলা হয় ভারতের ইতিহাসের প্রথম সুসংগঠিত গণ অভ্যুত্থান বা প্রথম সফল গণবিপ্লব এই সাঁওতাল বিদ্রোহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পরবর্তীতে আদিবাসীদের জন্য ঠিক কতটা ভাবা হয়েছে? দেখুন, এক্ষেত্রে বি.আর. আম্বেদকরের কথা কিন্তু না বললেই নয়। আদিবাসীদের জল, জঙ্গল, জমি রক্ষা এবং শোষণ মুক্তি, সেই সঙ্গে আত্মনিয়ন্ত্রণের অধিকারকে আইনি এবং সাংবিধানিক রূপ দিতে বি.আর. আম্বেদকর অনস্বীকার্য এবং যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। দেখুন, আম্বেদকর খুব ভালো করেই জানতেন যে আদিবাসীদের জমি এবং সংস্কৃতি রক্ষা না করলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই তিনি সংবিধানে 2টি বিশেষ ব্যবস্থা যোগ করেছিলেন। তার উদ্যোগেই পঞ্চম তপশিলির মাধ্যমে ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ের মতন আদিবাসী অধ্যুষিত অঞ্চলে তাদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা, আদিবাসী উপদেষ্টা পরিষদ গঠন এবং জমি সুরক্ষার আইনি ভিত্তি তৈরি করা হয়েছিল। অন্যদিকে ষষ্ঠ তপশিলির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের আদিবাসী এলাকাগুলোতে নিজেদের ঐতিহ্য এবং রীতিনীতি অনুযায়ী পরিচালনার জন্য স্বশাসিত জেলা পরিষদ গঠনের সাংবিধানিক স্বীকৃতিও দেওয়া হয়। এছাড়াও ভারতীয় সংবিধানের নির্দেশমূলক রাষ্ট্রনীতির 46 নম্বর অনুচ্ছেদে ডক্টর ভীমরাও আম্বেদকর রাষ্ট্রকে নির্দেশ দিয়েছিলেন যে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সহ সমাজের দুর্বলতর অংশের শিক্ষাগত যোগ্যতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নিতে, পাশাপাশি তাদের সামাজিক অন্যায়, বৈষম্য এবং শোষণ থেকে সুরক্ষা দেবার দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত করা হয়। 1855 সালের সাঁওতাল হুলে সিধু কানু যে শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছিলেন, স্বাধীন ভারতের সংবিধানে আম্বেদকর সেই ধরনের অন্যায় দূর করার সাংবিধানিক ভিত্তি গড়ে দিয়েছিলেন। এমনকি আদিবাসীরা যাতে দেশের শাসন ব্যবস্থা এবং নীতি নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে, সেজন্য আম্বেদকর সংবিধানে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা রাখেন। অনুচ্ছেদ 330 এবং 332-এর মাধ্যমে লোকসভায় এবং রাজ্য বিধানসভায় তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিধান রাখা হয়। এছাড়াও অনুচ্ছেদ 335-এর সরকারি চাকরিতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিশেষ সুযোগ এবং আইনি সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে সিধু কানু বা বিরসা মুন্ডারা বনের অধিকার এবং স্বাধীনতার জন্য যে লড়াই তলোয়ার এবং তীর ধনুক দিয়ে লড়েছিলেন, বি.আর. আম্বেদকর স্বাধীন ভারতে কলমের জোরে সেই অধিকারগুলোকে সংবিধানের পাতায় স্থায়ী মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এখানে আরও একটা বিষয় আছে। ভারতের গণপরিষদে সংবিধান রচনার সময় ডক্টর বি.আর. আম্বেদকর যখন আদিবাসীদের জমি, সংস্কৃতি এবং স্বশাসনের সুরক্ষার জন্য পঞ্চম এবং ষষ্ঠ তপশিলির খসড়া তৈরি করেন, তখন তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের গণপরিষদের সদস্য কুলধর চলিহা, রোহিণী কুমার চৌধুরী, বজ্রেশ্বর প্রসাদ এবং লক্ষ্মীনারায়ণ সাহু সহ কয়েকজন সদস্য এর আবার চরম বিরোধিতা করেছিলেন। তাদের আশঙ্কা ছিল আদিবাসীদের জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থা এবং বিশেষ সাংবিধানিক সুরক্ষা দিলে তারা মূল সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং দেশের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জবাবে ডক্টর আম্বেদকর সাফ জানিয়েছিলেন যে এই ব্যবস্থার উদ্দেশ্য ওই আদিবাসীদের আলাদা করা নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ বঞ্চনা থেকে তাদেরকে জমি, সংস্কৃতি এবং অধিকার
পাইয়ে দেওয়া। তার দৃঢ় অবস্থানের ফলেই সমস্ত বিরোধিতা সত্ত্বেও পঞ্চম এবং ষষ্ঠ তপশিলি সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং আদিবাসীদের অধিকার সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই জল জঙ্গল জমির লড়াইয়ে সেই 1855 থেকে 2026 কতটা বদলেছে ওই আদিবাসীদের অধিকার? দেখুন, সত্যি কথা বলতে আইন থাকা সত্ত্বেও 2026 সালের আধুনিক ভারতে আদিবাসীদের জল জঙ্গল জমির লড়াই আজও কিন্তু থামেনি। শোষণের চরিত্র বদলেছে মাত্র। 1855 সালের শোষণ করত ব্রিটিশ এবং দেশীয় মহাজনেরা, আর 2026 সালে বড় বড় কর্পোরেট সংস্থা খনি মাফিয়া এবং শিল্পায়নের নামে আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদ করা হচ্ছে। কয়লা, বক্সাইট এবং লোহার খনির জন্য ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশার আদিবাসীদের ওই গ্রামগুলো আজ একেবারে ধ্বংসের মুখে। সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশ এবং অরণ্য সংরক্ষণ আইনগুলোকে যেভাবে সংশোধন এবং শিথিল করা হয়েছে, তাতে গ্রাম সভার অনুমতি ছাড়াই আদিবাসীদের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া সহজ হয়ে গেছে। আবার দেখুন, রাজনীতিবিদরা ওই আদিবাসী সমাজ থেকে দেশের সর্বোচ্চ পদে প্রতিনিধি পাঠালেও প্রান্তিক আদিবাসী মানুষের মৌলিক চাহিদাগুলো এই 2026 সালেও অধরায় রয়ে গেছে। এখানে মনে করিয়ে দিই, ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি নিজে একজন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আদিবাসী অধ্যুষিত অলচিকি বা নিজস্ব মাতৃভাষায় শিক্ষার পরিকাঠামো আজও ভারতের সর্বত্র কিন্তু সমানভাবে পৌঁছয়নি। অপুষ্টি এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব আজও আদিবাসী শিশুদের প্রধান সমস্যা। এছাড়া অসমের চা বাগানের লক্ষাধিক সাঁওতাল আদিবাসী, যাদের পূর্বপুরুষদের ব্রিটিশরা জোর করে নিয়ে গিয়েছিল, তারা আজও সেখানে তপশিলি উপজাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আজও তারা অসমের চা জনগোষ্ঠী নামেই পরিচিত। দেখুন, ওই 1855 সালে সিধু কানুর লড়াই ছিল শোষণের বিরুদ্ধে এক প্রত্যক্ষ এবং সশস্ত্র প্রতিরোধ, আর 2026 সালে দাঁড়িয়ে আদিবাসীদের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে আইনি এবং অস্তিত্ব রক্ষার লড়াই। আইন অনেক হয়েছে, কিন্তু সেই আইনের সঠিক প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে জল জঙ্গল জমির ওপর আদিবাসীদের প্রকৃত অধিকার আজও কিন্তু সুরক্ষিত নয়। 1855 সালের সেই হুল বা বিদ্রোহের চেতনা তাই আদিবাসী সমাজে আজও কিন্তু সমানভাবে জীবন্ত। তবে মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম বাঁকুড়া জেলায় পা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ দিয়েছিলেন মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে রাজ্য স্তরের হুল দিবস অনুষ্ঠানে। সেই মঞ্চ থেকেই তিনি আদিবাসী জনজাতিকে সমাজে নিচে নয়, একেবারে পাশে বসার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে আদিবাসী সমাজের দীর্ঘদিনের মূল লড়াইয়ের ভিত্তি, অর্থাৎ ওই জল জমি এবং জঙ্গলের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষায় তার সরকার সম্পূর্ণরূপে দায়বদ্ধ। একই সঙ্গে আদিবাসী পরিবারগুলোর কাছে সরাসরি রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পৌঁছে দেবার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও সাঁওতালি ভাষার অবদানের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার সরকার রাজ্যে অলচিকি লিপিতে পঠন পাঠনের পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এদিন মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি মাধ্যমে কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার এবং ভবিষ্যৎ পড়াশোনার জন্য সরকারি স্বীকৃতির কথাও ঘোষণা করা হয়। এছাড়াও আদিবাসী সমাজের লোকশিল্পী, প্রবীণ শিক্ষক এবং চিকিৎসকদের মতন গুণীজনদের বিশেষ রাষ্ট্রীয় সম্বর্ধনা দেন তিনি। তাদের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুকুটমণিপুরের যে স্থানে এতদিন বিশ্ব বাংলা লোগো সমেত গ্লোব ছিল, সেই স্থানে সাঁওতাল বিদ্রোহের দুই মহান নেতা সিধু এবং কানহুর মূর্তি স্থাপন করে আজ তার আবরণ উন্মোচন করলেন তিনি। মুকুটমণিপুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন বর্তমান মন্ত্রিসভায় ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মুদের মতন আদিবাসী জননেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের মাধ্যমে আদিবাসী সমাজের সরাসরি উন্নয়নকে বাস্তবায়িত করা যায়। পাশাপাশি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আদিবাসী সমাজকে প্রথম সারিতে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তাহলে কি বাংলায় এবার জল জমি জঙ্গলের লড়াইয়ে আগের চেয়ে সুরক্ষিত হতে চলেছে ওই আদিবাসীরা? সময় কি তবে ফিরবে তাদের? আর এর উত্তরের জন্য সময়ের অপেক্ষা থাকবে আমাদের। আজ এ পর্যন্তই। নমস্কার।